Hello friends, welcome back to my channel. In this video, I will start with The Man Who Planted Trees. The Man Who Planted Trees is a story written by French author Jean Giono. Jean Giono's this text, The Man Who Planted Trees, is included in the syllabus of class 8, lesson number 13. The Man Who Planted Trees is written by Jean Giono. Jean Giono জন্মগ্রহণ করেছিলেন 1895 সালে, প্রয়াত হন 1970 সালে. Was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. এবং তার বেশিরভাগ লেখাগুলো ফ্রান্সের প্রভেন্স অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত. His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম. দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম, হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডয়েল. পিটার ডয়েলের ট্রান্সলেশন, যেটা আমরা বর্তমান টেক্সটটা পড়তে চলেছি, এটা ওই একই নামের একটি বিখ্যাত লেখা থেকে গৃহীত হয়েছে. দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ and its French title is L'homme qui plantait des arbres is a short story published in 1953 by French author Jean Giono. An allegorical tale, এটা একটা রূপক গল্প. It tells the story of one shepherd's long and successful single-handed effort to reforest a desolate valley in the foothills of the Alps in Provence throughout the first half of the 20th century. এই গল্পে রূপকধর্মীভাবে একজন শেফার্ড বা মেষপালকের দীর্ঘ এবং একক হাতে একটি বনসৃজনের সফল কাহিনী বর্ণিত হয়েছে, যে বনটি সে গড়ে তুলেছিল আল্পসের পাদদেশে প্রভেন্স অঞ্চলে, এবং বিংশ শতকের প্রথম অর্ধে তিনি এই একটা বন গড়ে তুলেছিলেন. It was written in French. এই গল্পটি অবশ্য ফরাসি ভাষায় লেখা, বাট ফার্স্ট পাবলিশড ইন ইংলিশ. কিন্তু এটা প্রথম প্রকাশিত হয়েছিল ইংরেজি ভাষায়, এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয়েছে, ট্রান্সলেটেড হয়েছে, এবং ইংলিশেতেও বটেই. Friends, now let's share the previous activities. Number 1. Do you have any ideas which might help in beautifying your natural surroundings? Discuss with your partner. তাহলে চারপাশের প্রাকৃতিক পরিবেশকে সুন্দর করে তুলতে পারে এমন কোনো ভাবনা তোমার আছে? তোমার সাথীর সঙ্গে আলোচনা করো. আমরা এইভাবে অ্যান্সার করতে পারি: আই উইশ টু প্ল্যান্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইন দ্য গার্ডেন অফ এভরি হাউস. ইট উড বিউটিফাই দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সারাউন্ডিং অ্যান্ড উড অলসো পিউরিফাই দ্য এয়ার. এছাড়া আমাদের ন্যাচারাল সারাউন্ডিংকে আমরা সৌন্দর্যায়িত করতে পারি বাই প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ. যাই হোক, তোমরা বন্ধুরা এই প্রশ্নটির নিজেদের বন্ধুদের সঙ্গে আলোচনা করো, ভিন্ন ভিন্নভাবে তোমরা উত্তর লিখতে পারো. নাম্বার 2. When do you think it is possible for a single person to carry out all by himself a task which usually requires the participation of many people? তোমার কি মনে হয় একজন একা মানুষের পক্ষে অনেকের কাজ করাটা সম্ভব? যেটা অনেকে মিলে করা দরকার, সেটা একজন মানুষের পক্ষে করা সম্ভব, পসিবল বলে তোমার মনে হয়? আসলে যেটা অনেকের কাজ, সেটা একজন মানুষ করে ফেলতে পারেন যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, একাগ্রতা থাকে, কাজের প্রতি ভালোবাসা থাকে. ফলে এ টাস্ক দ্যাট রিকোয়ার্স পার্টিসিপেশন অফ মেনি পিপল ক্যান বি এক্সিকিউটেড সিঙ্গল হ্যান্ডেড বাই এ সিঙ্গল পারসন অনলি ইফ হি হ্যাজ দ্য ডিভোশন, সিনসিয়ারিটি, উইল পাওয়ার and love for the task undertaken by him. অর্থাৎ যে কাজটা তিনি করতে চলেছেন সেই কাজের প্রতি যদি তার একাগ্রতা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে, কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে নিশ্চয়ই সেই কর্ম সম্পাদন করতে পারবে. Before going to read the text, let us know the background. The story itself is so touching that many readers have believed that এলজার বুফিয়ার, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার দ্যাট ইজ ইন দ্য স্টোরি, গল্পে যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে, এই এলজার বুফিয়ারকে অনেকে মনে করেন ওয়াজ এ জেনুইন হিস্টোরিক্যাল ফিগার, অ্যান্ড দ্যাট দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ওয়াজ এ ইয়াং জাঁ জিওনো হিমসেলফ,
এবং এই গল্পের লেখক জাঁ জিওনোই নিজেই এই গল্পের কথক বলে অনেকে বিশ্বাস করেন। অ্যান্ড দ্যাট দ্য টেল ইজ পার্ট অটোবায়োগ্রাফিক্যাল, এবং অনেকেই বিশ্বাস করা শুরু করেছিলেন করতেন যে এই গল্পটা একটা আত্মজীবনীমূলক গল্প। সার্টেনলি জিওনো লিভড ডিউরিং দিস টাইম, এবং যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় সারণীতে কিন্তু জাঁ জিওনো বাস করতেন বা বেঁচে ছিলেন। While he was alive, Giono enjoyed allowing people to believe that the story was real and considered it as a tribute to his skill. His daughter, Aline Giono, described it as a family story for a long time. However, Giono himself explained in a 1957 letter to an official of the city of Digny, "Sorry to disappoint you, but Eljard Bouffier is a fictional person. The goal was to make trees likeable, or more specifically, make planting trees likeable." একটা চিঠিতে 1957 সালে যে চিঠিটি জিওনো লিখেছিলেন সেখানে তিনি বলছেন যে আপনাকে হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু এলজিয়ার বেফিয়ার একটা ফিকশনাল ক্যারেক্টার, হিস্টোরিক্যাল ক্যারেক্টার নয়, এবং এই গল্পের উদ্দেশ্য হচ্ছে যে গাছকে মানুষ যাতে পছন্দ করে, এবং সর্বোপরি বলতে গেলে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, বৃক্ষরোপণ যাতে মানুষ ভালোবাসে এবং একক হাতে যে একটা বন গড়ে তোলা যায়, এই বার্তা তিনি সমাজকে দিতে চেয়ে এই গল্পটি লিখেছেন। In the letter, he describes how the book was translated in a multitude of languages, distributed freely, and therefore was a success. He adds that although it does not bring me a cent, it is one of the texts of which he is most proud. যে এক পয়সাও যদিও তিনি এই গল্প থেকে রোজগার করতে পারেননি, কিন্তু এই গল্পটার জন্য তিনি খুব অহংকার বোধ করতেন, গর্ববোধ করতেন, কারণ এটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়, অনেক ভাষায় ট্রান্সলেটেড হয়েছিল। বিখ্যাত একটি গল্প, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। বন্ধুরা, জেনে রাখো যে ফ্রান্সের এই প্রভেন্স প্রদেশের যে এলজার্ড বোফিয়ার বলে যে ক্যারেক্টারটি আমরা পাবো, তার মতোই কিন্তু যাদব মোলাই পায়েং একজন ইন্ডিয়ান বর্ন সেফার বলা চলে, 1963-তে জন্মগ্রহণ করেছিলেন, একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট এবং ফরেস্ট্রি ওয়ার্কার ফ্রম মাজুলি, পপুলারলি নোন অ্যাজ দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। তাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। প্রায় 1360 একর জমিতে তিনি একক প্রচেষ্টায় ব্রহ্মপুত্র নদী তীরবর্তী অঞ্চলে একটি বন গড়ে তোলেন, যে বনটিকে তার নামেই মোলাই ফরেস্ট বলে বলা হয়। ফলে দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া ইজ যাদব মোলাই পায়েং। ফলে এই একই রকমের গল্প নানা জায়গায় প্রচলিত ছিল, ফলে তাকে একটা অনন্য রূপ তিনি দিয়েছেন লেখক জাঁ জিওনো। Let's read the text. About 40 years ago, I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটি দীর্ঘ যাত্রায় গিয়েছিলাম। হাইক মিন্স জার্নি, ট্রাভেল। আমি একটি দীর্ঘ যাত্রাপথে গিয়েছিলাম। ওয়াকিং লং ডিস্টেন্সকে বলা হয় হাইক। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্টস। পাহাড়ের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি, টোটালি, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে আননোন টু টুরিস্টস, যাত্রীদের কাছে, পর্যটকদের কাছে, ট্রাভেলার্সদের কাছে অজানা ছিল। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই পুরনো অঞ্চলে, হোয়ার দ্য আল্পস, যেখানে আল্পস পর্বতমালা, পেনিট্রেট মানে প্রবেশ করেছে বা ভেদ করে বেরিয়ে গেছে, ইনটু প্রোভেন্স। প্রোভেন্স হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ। এ ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স, তাকে বলা হয় প্রভিন্স। এই প্রভিন্স প্রদেশকে ভেদ করে আল্পস পর্বতমালা যে পুরনো অঞ্চল দিয়ে চলে গেছে, তার পাহাড়ি এলাকায় আমি একবার দীর্ঘ যাত্রায় বেরিয়েছিলাম, এবং যে এলাকাটা ছিল পর্যটকদের কাছে তখন অজানা। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। অনুর্বর এবং একঘেয়ে জমিতে ভরা ছিল এই অঞ্চলটি। ইট কনসিস্টেড অফ, এটি গঠিত ছিল, ব্যারেন, ব্যারেন মানে অনুর্বর, অনুর্বর, অ্যান্ড মনোটোনাস মিন্স একঘেয়ে, মিন্স আনচেঞ্জড অ্যান্ড বোরিং, নট ইন্টারেস্টিং। অপোজিট ওয়ার্ড হবে
ইন্টারেস্টিং। অ্যান্ড ব্যারেনের অপোজিট ওয়ার্ড হবে ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর, আর ব্যারেন মানে অনুর্বর। ফলে অনুর্বর এবং একঘেয়ে জমিতে ভরা ছিল এই অঞ্চলটা। নাথিং গ্রু দেয়ার, ওখানে কোনো কিছুই জন্মাতো না। গ্রো, গ্রিউ, গ্রোন পাস্ট টেন্সে রয়েছে। নাথিং গ্রিউ দেয়ার অর্থাৎ সেই প্রভিন্স প্রদেশের অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। নাথিং গ্রু দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই গজাতো না বা কিছুই জন্মাতো না। ল্যাভেন্ডার হচ্ছে এক ধরনের গাছ। I was crossing this country at its wildest part. আমি এই দেশটাকে অতিক্রম করছিলাম তার সব থেকে প্রশস্ত অংশটা দিয়ে। ওয়াইডেস্ট মানে চওড়া বা প্রশস্ততম অংশটা দিয়ে। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পরে I found myself in the most complete desolation. আমি নিজেকে আবিষ্কার করলাম একদম পরিপূর্ণ নির্জনতার মধ্যে। ডিজলেশন মানে একাকিত্ব, লোনলিনেস। আমি চরমভাবে বুঝতে পারলাম নিজে একা, অর্থাৎ চারপাশে কেউ ছিল না। I was camped next to an abandoned village. আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলাম। এখানে ক্যাম্পড মানে তাঁবু খাটানো। I put up a tent for living. আমি বাস করার জন্য তাঁবু খাটালাম, তাকে ক্যাম্প বলা হচ্ছে। অর্থাৎ আমার ক্যাম্প আমি তৈরি করেছিলাম একটা পরিত্যক্ত। অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত, লেফট অ্যান্ড নো লঙ্গার ওয়ান্টেড। দেয়ার ওয়ার নো ভিলেজার্স লেফট, কোনো গ্রামবাসী সেখানে ছিল না। অ্যাবান্ডন্ডের অপোজিট ওয়ার্ড হবে অ্যাকসেপ্টেড। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমি শেষ জলটাকেও খরচ করে ফেলেছি, অর্থাৎ আমার আর জল ছিল না। দ্য ডে বিফোর, এর আগের দিন থেকে, অর্থাৎ তার আগের দিন থেকে আমার সংগ্রহের শেষ জলটাও ব্যবহার হয়ে গেছে। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার আরো জলের দরকার ছিল। দিজ রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার। গ্রামটার যে ভগ্ন বাড়িগুলো, রুইন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো, রুইন্ড মিনস ধ্বংসপ্রাপ্ত, ডেস্ট্রয়েড অর ডিভাস্টেটেড হাউসেস, ভাঙাচোরা বাড়িগুলো গ্রামের। মেড মি থিঙ্ক দ্যাট, দেখে আমার মনে হলো যে দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম, কোনো এক সময়ে নিশ্চয়ই, দেয়ার হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল, সেখানে নিশ্চয়ই কোনো ঝর্ণা কিংবা কুয়ো ছিল। ওয়েল মানে কুয়ো, স্প্রিং মানে ঝর্ণা। স্পন্টেনিয়াস আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেখান দিয়ে বেরিয়ে আসে তাকে বলা হয় স্প্রিং। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সত্যি সেখানে একটা ঝর্ণা ছিল। বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু সেটা ছিল শুকনো। ড্রাই মানে শুকনো। অপোজিট ওয়ার্ড হবে ওয়েট। ওয়েট মানে ভেজা। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার, সমস্ত জীবন সেখানে অদৃশ্য। ডিসঅ্যাপিয়ার মানে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না। ভ্যানিস্ট, অল লাইফ হ্যাড ভ্যানিস্ট মানে যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকায় কোনো প্রাণের চিহ্ন ছিল না, প্রাণের কোনো লক্ষণ ছিল না। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, সেটা ছিল রোদে ভরা জুন মাসের একটা সুন্দর দিন। বিউটিফুল জুন ডে, সুন্দর জুন মাসের দিন। উইথ প্লেন্টি অফ সান, প্রচুর সূর্যের আলোক ছিল, সূর্যের তাপ ছিল। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস হাই আপ ইন দ্য স্কাই, কিন্তু এই আশ্রয়হীন দেশে, শেল্টারলেস মানে আশ্রয়হীন, মানে এখানে কোনো আশ্রয় পাওয়া যাবে না। ল্যান্ড মানে দেশে বা জায়গায়, এই আশ্রয়হীন জায়গায়, হাই আপ ইন দ্য স্কাই শূন্যে অনেক উঁচুতে, যত পাহাড়ি পথ বেয়ে পথিক বা টুরিস্টরা ভ্রমণ করেন ততই আকাশের দিকে তারা উঠে যান। দ্য উইন্ড হুইসলড কন্টিনিউয়ালি, বাতাস এক নাগাড়ে সিজ দিয়ে যাচ্ছিল। কন্টিনিউয়ালি মানে এক নাগাড়ে, অবিরাম ভাবে। হুইসলড মানে সিজ দেওয়া। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, এবং এর আওয়াজটা ছিল যেন একটা বন্য জন্তুর মতো। ডিস্টার্বড ডিউরিং ইটস মিল, যে যেন খাওয়ার সময়ে বিরক্ত হয়েছে। অর্থাৎ এখানে একটি উপমা অলঙ্কার ব্যবহার করা হয়েছে, সিমিলি, SIMILE, সিমিলি অলঙ্কার ব্যবহার করে কবি এই বাতাসকে
তুলনা করেছেন ওয়াইল্ড বিস্টের সঙ্গে, যে ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, অর্থাৎ এই বাতাস যে শীষ দেওয়ার মতো করে আওয়াজ করছিল, সেই আওয়াজটা ছিল একটা বন্যজন্তুর আওয়াজের মতো, যাকে তার খাওয়ার সময়ে যেন বিরক্ত করা হয়েছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটা অন্যত্র সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি তথাপি জলের সন্ধান পেলাম না। স্টিল মানে তখনও পর্যন্ত, হ্যাড নট ফাউন্ড ওয়াটার, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, নাথিং গেভ মি হোপ, এবং কোনো কিছুই আমাকে আশা জোগালো না, অফ ফাইন্ডিং এনি, অর্থাৎ কোনো জল পাবার কোনো আশাও সেখানে ছিল না। Friends, the tough words that we have learned: hike, hike means walking lengthy distances, অনেক দূরে যাত্রা বা হাঁটাকে বলা হয় হাইক। penetrate, to enter into the interior of, কোনো কিছুর ভিতর দিয়ে প্রবাহিত হওয়া, তাকে বলা হয় penetrate। province, province হচ্ছে ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স। barren, an empty and fruitless piece of land, অনুর্বর জমিকে barren land বলা হয়। desolation মানে loneliness, একাকিত্ব or solitariness। ফ্রেন্ডস, আমরা যে গল্পটি পড়লাম প্রথম অংশ, সেটি হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ ইজ টেকেন ফ্রম দ্য ফ্রেঞ্চ স্টোরি অফ জাঁ জিওনো। দ্য নেম অফ দ্য অরিজিনাল টাইটেল ইজ লা হোম কুই প্ল্যান্টেড ডেস আরব্রেস। গল্পে লেখক বা এখানের কথক একা পদযাত্রা করে একটি সম্পূর্ণ জনশূন্য পরিত্যক্ত স্থানে গিয়েছিলেন। তিনি বলছেন তিনি কোনো কিছুই দেখতে পাননি। হি ফাউন্ড নাথিং বাট সাম ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া তিনি আর কিছুই দেখতে পাননি। হি হ্যাড ফিনিশড দ্য লাস্ট ড্রপ অফ ওয়াটার টু। নেক্সট টু হিজ ক্যাম্প ওয়াজ এ ফোরসেকেন অর অ্যাবান্ডন্ড ভিলেজ। তিনি যেখানে তাঁবু খাটালেন তার পাশে একটা পরিত্যক্ত গ্রাম ছিল। হি সার্চড লং টু ফাইন্ড এ স্প্রিং অর ওয়েল। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন একটা ঝর্ণা কিংবা কুয়ো খুঁজতে। তিনি একটা কুয়ো পেয়েও ছিলেন, ঝর্ণা পেয়েছিলেন, কিন্তু সেই ঝর্ণায় কোনো জল ছিল না, ফলে একটা শুকনো ঝর্ণা তিনি পেয়েছিলেন। হাউএভার হি ওয়াকড ফর 5 hours ইন সার্চ অফ ওয়াটার বাট ফেল টু হ্যাভ এনি ট্রেস অফ ইট। জলের খোঁজে তিনি অনেক ঘোরাঘুরি করলেন, কিন্তু তিনি কোনো জলের খোঁজ পেলেন না। ফলে আমরা একটা অ্যাবান্ডন প্লেসের যেন কাহিনী পেলাম। ফলে এই রকম মরুভূমির মতো এলাকা, যেখানে অন্য কোনো মানুষের চিহ্ন নেই, জলের চিহ্ন নেই, বলা চলে কোনো প্রাণের চিহ্ন নেই, সেই রকম এলাকায় তিনি দীর্ঘ যাত্রায় বেরিয়েছিলেন। এখানে গল্পের কথক, দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি। আশা করি বন্ধুরা এই ইউনিট 1 আমরা বুঝতে পারলাম। যদি আমার এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্য আপডেটস and the latter parts. Thank you.